আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ সংবাদ দিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। সপ্তাহে 6 দিন দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। এই আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ সব খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়া জানাবো শেয়ার বাজার, স্বর্ণ ও মুদ্রা বাজারের আপডেট। 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য থাকলেও ভূমি অধিগ্রহণ, ডলার সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এই খাতের 31টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে প্রায় $6 বিলিয়ন বিনিয়োগ। সোমবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডির গবেষকরা। বিশ্লেষকদের মতে বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। We have to realize that chapter we have to change, and one of our main theme of today's presentation is fallen fossil fuel. We have to find out our alternate solutions through renewables. Of course there are challenges, we know in the renewables we have challenges, but we like to discuss from the renewables perspective to address those challenges, not from the fossil fuels perspective of addressing this. গেল এক দশকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নানা রকম পদক্ষেপের পরও বিদেশি বিনিয়োগের ধারায় তেমন কোনো পরিবর্তন আসেনি বলে মূল্যায়ন জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা UNCTSD-র। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা আয়োজিত এক সেমিনারে চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, দেশে দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরলে অর্থনীতিতে তেমন ইতিবাচক প্রভাব ফেলেনি বিদেশি বিনিয়োগ। গত কয়েক বছরে বৈশ্বিক অস্থিরতা এবং মহামারীর কারণে বিনিয়োগে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। 2019 সালে যেখানে বিনিয়োগ ছিল $1.86 বিলিয়ন, তা কমে 2024-এ $1.26 বিলিয়ন নেমে আসে। তবে সাম্প্রতিক নীতিগত সংস্কার এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির ফলে পরিস্থিতি উন্নতি হয়েছে। মাত্র এক বছরে প্রায় 41% প্রবৃদ্ধি এসেছে বিনিয়োগে। 2025 সালে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে $1.77 বিলিয়ন। এমন পরিস্থিতিতে অচল এবং পরিত্যক্ত সরকারি কারখানাগুলোকে পিপিপি মডেলের আওতায় এনে বেসরকারি খাতের মাধ্যমে পুনরুজ্জীবিত করার নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট জিডিপি শতকরা যত ভাগ ছিল এখনো ওই একই ভাগে রয়ে গেছে, ইনফ্যাক্ট একটু নেমেও গেছে। আমরা যদি এতদিন সেকেন্ড গিয়ারে চলতাম, আমাদের এখন আসলে ফিফথ গিয়ারে গাড়িটা চালাতে হবে, তা না হলে আমাদের পক্ষে কোনোদিনই আমাদের প্রতিযোগী রাষ্ট্রদের সাথে কম্পিট করে গ্লোবাল ইনভেস্টমেন্ট আনা সম্ভব হবে না। একই সাথে আমাদের দেশের মানুষের জন্য তাদেরকে যে ইনভেস্টমেন্টের একটা পরিবেশ তৈরি করে দেওয়ার কথা বাংলাদেশ সরকারের, সেটা আমরা হয়তো পুরোপুরি অ্যাচিভ করতে পারছি না বা পারবো না। রপ্তানিমুখী শিল্পে এলপিজি ব্যবহারে সব ধরনের ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানান তারা। সেই সাথে তৈরি পোশাক খাতে বড় কর সুবিধা বাড়ানোর দাবি রপ্তানিকারকদের। এই সময় কর ফাঁকি এবং বন্ডের অপব্যবহার রোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। টানা 8 মাস ধরে কমছে দেশের রপ্তানি আয়। মার্চে রপ্তানি আয় $3.48 বিলিয়ন নেমে এসেছে, যা এই অর্থ বছরের সবচেয়ে বড় ধস। একই সময়ে বেড়েছে উৎপাদন ব্যয়, যা চাপ তৈরি করেছে রপ্তানিমুখী শিল্পে। এমন সংকটের সময়ে স্বস্তি পেতে নগদ প্রণোদনার ওপর বিদ্যমান 10% আয়কর অব্যাহতির দাবি জানিয়েছে বিজিএমইএ। এছাড়া রপ্তানির বিপরীতে উৎসে কর আগামী 5 বছরের জন্য 1% থেকে কমিয়ে 0.65% নির্ধারণের প্রস্তাব তাদের। এছাড়া রপ্তানিমুখী শিল্পের জন্য 10 থেকে 30 কাউন্টের সুতা বন্ড সুবিধার বাইরে রাখার দাবি বিকেএমইএর। উৎসে কর যেটা 1% নেওয়া আছে, এটা আমরা প্রস্তাব করব 0.65% নেওয়ার জন্য। এই প্রাপ্যতার মান আনার পর আমরা ইউজ করে ফেললে ওইটাকে আবার কাগজপত্র জমা দিয়ে বন্ড থেকে আবার একটা নতুন করে প্রাপ্যতা নিতে হবে। জ্বালানি সংকট মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পে এলপিজি ব্যবহারে সব ধরনের ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। পাশাপাশি সোলার প্যানেল আমদানিতে একাধিক এইচএস কোডের পরিবর্তে একটি কোড চালুর প্রস্তাব দেন তারা। সোলার এস্টাবলিশ করতে গেলে, প্যানেল বসাতে গেলে 4টা এইচএস কোড 4 রকম জায়গায় ঘন্না। এটাকে স্যার যদি আপনারা একটা এইচএস কোডের আন্ডারে নিয়ে আসতে পারেন, আমাদের জন্য একটু সুবিধা হয় কাজ করতে। ভ্যাট দিয়ে যেটাকে আনা হয় সেটা যাতে আমদানি প্রাপ্যতা লিমিটের বাইরে রাখা হয়।
এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসা সহজ করতে কাজ করছে সংস্থাটি। একই সাথে কর ও ভ্যাট ফাঁকি ঠেকাতে ডিজিটাল নজরদারি জোরদার করা হচ্ছে। কর ফাঁকিটা রোধ করার জন্য আমাদেরও এগেইন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং সেই চেষ্টাটাই আমরা করছি। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ডিজিটাল ডিভাইস দিয়ে আমরা কানেক্টেড হতে পারি, আমরা কানেক্টেড হবো যাতে করে অটোমেটিক্যালি ইনফরমেশন চলে আসে। মোটা দাগে যে আইডিয়াটা করা হয়েছে যে নন ট্যারিফ ব্যারিয়ার সেগুলোকে কতটুকু রিমুভ করা যায়। এছাড়াও করের আওতা বাড়াতে অটোমোটিভ ডাটাবেজ এবং ভ্যাট নিবন্ধন বাড়াতে আইনি সংস্কারের উদ্যোগ নিচ্ছে এনবিআর। ট্রান্সপারেন্ট সিস্টেম যদি আমরা ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দর্শক, রপ্তানি খাতে এই যে নানান সহায়তা চেয়েছেন রপ্তানিকারকরা, সেটি আগামী বাজেটে কতটা বাস্তবায়ন হবে সেটি এখন দেখার বিষয়। এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী এবং বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আপনার কাছে যেটি জানতে চাইব, গতকালই তো আপনারা এনবিআর এর সাথে বসলেন বাজেটের বিষয়ে আলোচনা করতে। আমরা জানি যে বাজেটের মধ্যে প্রস্তুত হয়েছে। আপনাদের এই যে প্রস্তাবনাগুলো ছিল, একটু আপনার কাছ থেকে আরেকবার জানতে চাই যে আপনারা আসলে সুনির্দিষ্টভাবে কি চেয়েছেন, সরকারের কাছে আসলে কি চান, যেহেতু এখন আসলে সময়টা খারাপ যাচ্ছে আপনাদের এবং যুদ্ধ পরিস্থিতি চলছে, বৈশ্বিক অস্থিরতা চলছে, সবকিছু মিলিয়ে আপনাদের আসলে কি ধরনের সহায়তা প্রয়োজন? আমরা যেটা সবচেয়ে বেশি জোর দিয়ে চেয়েছি সেটা হলো যে আপনার এখন যেটা আমাদের এআইটি কাটা হয় 1%, এটাকে আমরা বলেছি 0.5 করার জন্য। কেন বলেছি, আপনি দেখেন যে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি লসের মধ্যে রান করছে এবং মিনিমাম 80% ফ্যাক্টরি কিন্তু লস দিয়ে রান করতেছে। তো যেখানে ওনারা ট্যাক্স এআইটি নিয়ে যাচ্ছেন সেলের উপরে 1%, অর্থাৎ ট্যাক্সটা হয়ে যাচ্ছে সেলের উপরে। তো যেখানে আমি লস করছি সেখানে তাহলে এত বেশি নেওয়াটা কোনোভাবেই আমি মনে করি যে এটা সঠিক না। তো আমরা এই কারণে বলেছি বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতিতে আমরা রান করছি, এখানে এটাকে 0.5 করে নেওয়ার জন্য এবং এটাকে আগামী 5 বছরের জন্য যেন এই চূড়ান্ত করা দায় হিসেবে নিয়ে ডিক্লেয়ার করে এটাকে ফিক্স করে দেওয়া হয় 5 বছর। আদারওয়াইজ 5 বছর যদি এটা ফিক্স না করা হয়, প্রতি বছর যদি এটা নিয়ে আমাদের টেনশনে থাকতো, তাহলে বিনিয়োগ হবে না নতুন করে এবং এক্সিস্টিং যারা বিনিয়োগ আছে তারাও কিন্তু হারিয়ে যাবে একটার পর একটা। দ্বিতীয়ত আমরা বলেছি যে সাবকন্ট্রাক্ট সিস্টেমের মধ্যে কিছু ওখানে ট্যাক্সেশন সিস্টেম, ডাবল ট্যাক্সেশন ব্যবস্থা করে রাখা হয়েছে। টোটাল ট্যাক্সেশন সিস্টেমটাই আমরা মনে করি যে বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী, এটাকে ঢেলে সাজাইতে হবে, সেটা আমরা আবেদন করেছি। আর পাশাপাশি আমরা বলেছি সোলার সিস্টেমের উপরে নানাভাবে নানা কিছু এটি, ভ্যাট, তারপরে এসডি ইত্যাদি বিভিন্ন জায়গায় রয়েছে। আবার দেখা যায় যেমন এর মধ্যে আপনার সোলার সিস্টেমের মধ্যে আপনার যে ফ্রেমটা, সেই ফ্রেমটা আনতে দিবে না, শুধু সোলারের যে গ্লাসটা সেটা আনতে দিবে, এরকমও কিছু কিছু কথাবার্তা মাঝে মাঝে আমরা শুনি। তো বর্তমানে যেখানে সোলার সরকার যেখানে লোডশেডিং কন্ট্রোল করতে পারছে না, বিদ্যুৎ উৎপাদন কমছে, তারপরে এদিকে জ্বালানি তেলের সংকট, তো সবকিছু মিলিয়ে এখন সোলারের দিকে আমরা ইনভেস্টমেন্টে যেতে চাই। সোলার ইনভেস্টমেন্ট করে আমরা যে জেনারেটর দিয়ে যে লোডশেডিং এ ব্যাকআপটা দেই, সেটা আমরা সোলারে দিতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, ব্যাটারিতে আমাকে সোলার এনার্জিটাকে ব্যাকআপে রাখতে হবে, স্টোরেজ করে রাখতে হবে। তাহলে সেখানে ব্যাটারি ইম্পোর্টটাও আমাদেরকে তখন করতে হবে। সেই জায়গায় যেটা আমরা বলেছি যে ব্যাটারি, নর্মালি ব্যাটারি তো আনলে মিসইউজও হইতে পারে এটার, কারণ এটার মধ্যে ওই যে বর্তমানে যে বাংলার টেস্টার, তারপরে গাড়ির ব্যাটারি, নানাভাবে ব্যাটারির হয়, সেখানে একটা নির্দিষ্ট একটা আপনার সাইজের নিচে সেটাকে ডিউটি ফ্রি করা যাবে না, একটা সাইজের উপরের গুলো, অর্থাৎ যেটা শুধু সোলার সিস্টেমে ব্যবহৃত হয় ওইটাকে শুধু ওই পরিমাণের উপরে গিয়ে শুধু ডিউটি ফ্রিটা দেওয়া উচিত। আর নেট মিটারিং সিস্টেমে যেটা বর্তমানে চলতেছে সেটা কিন্তু ওই ব্যাকআপটা হচ্ছে না, অর্থাৎ আমাদের আমরা যেটা এখন লোডশেডিং এর সময় যেটা ব্যাকআপ, সেটা কিন্তু ওইটা দিয়ে হচ্ছে না। সুতরাং ব্যাটারি সিস্টেমে গেলে পরে আমি যদি স্টোরেজ করে রাখতে পারি, তাহলে 2 ঘন্টা 1 ঘন্টা
ফুল ক্যাপাসিটিতে আমি ব্যাকআপে যেতে পারবো। এটাকে আমরা, তো এনবিআর চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এটা এই সোলারের যত কিছু আছে এটাকে এখন উনি এগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। মূলত এই বিষয়গুলি ছিল মেজর। আর আমাদের যে আপনি জানেন যে ইনসেনটিভ যেটা বর্তমানে রয়েছে এটা অত্যন্ত সামান্য পরিমাণ এবং এটা পাইতে অনেক সময় লাগে বা আবার অনেক রকমের হেসেল পাইতে হয়। তার উপরে আবার 10% ট্যাক্স দিয়ে যাওয়া, মানে এটা অনেকটা খয়রাত, ভিক্ষা। খয়রাতের উপর আবার ট্যাক্স দিয়ে যাওয়াটা 10%, এটা খুব গায়ে লাগে। তো আমরা বলেছি আপাতত এই পরিস্থিতিতে এই ট্যাক্সটা আপনারা বন্ধ রাখেন। আর এখানে যে কথাটা হচ্ছে যে তাহলে ট্যাক্স যদি কমানোই হয় তাহলে জাতীয় রাজস্ব আহরণ হবে কোত্থেকে? আমরা সেখানে বলেছি ট্যাক্স নেটের আওতা বাড়ানোর জন্য। ট্যাক্স নেটের আওতা যদি বাড়ে, যেমন ধরেন এখন 30 থেকে 32 লাখ মানুষ রিটার্ন দাখিল করে, তো কেন এটা 1 কোটি মানুষ রিটার্নে দাখিলের ব্যবস্থা হবে না? সেটাও কিন্তু ট্যাক্সেশন ডিপার্টমেন্টের নানা রকমের জটিলতার কারণেই মানুষ ইন্টারেস্টেড না। সেই জটিলতাগুলি কমিয়ে যদি মানুষদেরকে সহনীয় পর্যায়ে ট্যাক্স রিটার্নের জন্য বলা হয়, তাহলে এখানে অধিক সংখ্যক মানুষ ট্যাক্স রিটার্ন দাখিল করবে। তাহলে আপনার ট্যাক্সেশন নেটওয়ার্কের আওতায় অনেক যদি পরিমাণটা বেড়ে যায়, তাহলে ট্যাক্স কমাইলেও কিন্তু অসুবিধা হবে না কোনো ক্ষেত্রে। এই বিষয়গুলি মূলত আমরা তুলে ধরেছি এবং আরো কিছু ছোটখাটো সমস্যা আছে সেগুলি আমরা যাতে কারেকশন করে আমরা লিখিত দিয়েছি। এই যে আপনি ট্যাক্সের কথা বলছেন, ট্যাক্সের আওতা বাড়ানোর কথা বলছেন, আমরা যেটি যতটুকু জানতে পেরেছি যে আগামী অর্থ বছরে যে বাজেটের ব্যয় ধরা হয়েছে 9 লাখ কোটি টাকার বেশি, সেখানে 7 লাখ কোটি টাকারও বেশি আসলে রাজস্ব আহরণ করার একটা লক্ষ্যমাত্রা দেয়া হতে পারে। সেই জায়গাটাতে আপনাদের এই যে এই অর্থ বছরের চেয়ে বেশ খানিকটা বেশি লক্ষ্য ধরা হচ্ছে, সেই জায়গাটাতে এত বড় অঙ্কের যে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে, এর কারণে কি আপনারা কিছুটা কি ভয়ের মধ্যে আছেন কিনা যে আপনাদের উপর আবারও চাপ তৈরি হবে বা করের বোঝা বাড়বে, এই ধরনের কি আশঙ্কা করেন? কারণ আওতা যেটি বাড়ানোর কথা সেই ধরনের আসলে সংস্কারগুলো কিন্তু এনবিআর এখন পর্যন্ত সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের কোনো আশঙ্কা আছে? আমরা বরাবরই শঙ্কিত থাকি প্রতি বছর বাজেটের আগে। এইবার বাজেটের আকার বাড়া মানে হচ্ছে আমাদের উপর, আমরা যারা কিছু সংখ্যক ব্যক্তি ট্যাক্স নেটের আওতায় রয়েছি তাদের উপর জুলুম অত্যাচার বাড়া। এবারও তাই হবে। 7 লাখ কোটি টাকা যদি রাজস্ব আহরণের টার্গেট এনবিআর কে দেওয়া হয়, তাহলে ডেফিনেটলি এনবিআর অন্যায় ভাবে ব্যবসায়ীদের উপর জুলুম অত্যাচার করে এই টাকা আদায় করবে। আমি স্ট্রেট বলতে চাই এটা। এবং বর্তমানে যে সিস্টেম, এটা কমপ্লিটলি অন্যায় এবং বেআইনি একটা আইন তৈরি করে তারা আমাদের কাছ থেকে এই ট্যাক্স হাতিয়ে নিচ্ছে। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিই, আমাদেরকে বলা হচ্ছে 12% কর্পোরেট ট্যাক্স রেট আমাদের। সে মনে করেন আমার কাছ থেকে আমি 150 কোটি টাকা গত বছর রপ্তানি করেছি, তো 150 কোটি টাকার বিপরীতে 1% করে তারা 1.5 কোটি টাকা আমার কাছ থেকে এআইটি কেটে নিয়েছে। বছর শেষে যখন আমি রিটার্ন দাখিল করলাম, দেখা গেল যে আমি ওখানে 1 কোটি টাকা প্রফিট করেছি, আমার ব্যালেন্স শিটে 1 কোটি টাকা প্রফিট শো হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? সরকার পাওনা আমার কাছে 12 লাখ টাকা, কিন্তু সরকার কিন্তু এনবিআর কিন্তু নিয়ে গেছে আমার কাছ থেকে 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকা বাকি যে 1 কোটি 38 লক্ষ টাকা আমাকে কোনোভাবে ফেরতও দিচ্ছে না। অন্য কোনো খাতে যদি আমার কাছে পাওনা হয় সেখানে সমন্বয় করছে না এবং পরবর্তী বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করবে সেটাও করছে না। তাহলে এটা কি? জুলুম। মানে যা পাইলো ওইটাকে হাতিয়ে নিয়ে গেল। তো এটা তো হইতে পারে না। এইভাবে একটা দেশের ট্যাক্সেশন সিস্টেম চলতে পারে না। ট্যাক্স কি? প্রফিট করবেন, প্রফিটের উপরে ট্যাক্স দিবেন। তো আমি যদি লস করি তাহলে কি আমার কাছ থেকে আপনি ট্যাক্স দিয়ে যাবেন? এই সিস্টেম থাকতে পারে না। এটা অন্যায়, জুলুম। এটা বন্ধ হওয়া উচিত। কিন্তু কতটুকু বন্ধ হবে আমরা আসলে জানি না। আমি একটু রপ্তানি জায়গাটা আসতে চাই যে রপ্তানি যেহেতু আমরা গত পুরো অর্থ বছর আমি আরেকটু এই সঙ্গে আরেকটু উদাহরণ দিই। মনে করেন আমার কাছে 1 কোটি 38 লাখ পাউন্ড আমি অতিরিক্ত নিয়েছে। এখন আমার ব্যাংকে আমাকে যে ফ্যাসিলিটি দিচ্ছে রপ্তানির জন্য, আমদানি রপ্তানির জন্য, সেখানে কিছু সিকিউরিটি ডিপোজিট রাখা আছে। সেটা আমার এক্সপোর্ট প্রসিড থেকে কেটে ব্যাংক ওখানে সিকিউরিটি ডিপোজিট এফডিআর হিসেবে রেখেছে। তো এফডিআর এর উপর যে আমার প্রফিটটা দেয় ব্যাংক, সেই প্রফিটের উপরে 10% ব্যাংক
সোর্সে কেটে এনবিআর জমা দেয়। আমি যখন রিটার্ন দাখিল করতে যাচ্ছি তখন বলা হচ্ছে বাকি এটার উপরে 27.5% ট্যাক্স, 10% কেটে রেখেছে, বাকি 17.5% জমা দেন। তখন এই টাকা 17.5% যেটা আসতেছে এটাকে যদি আমি জমা না দেই রিটার্নও দাখিল করতে দিবে না। আমি যদি বলি যে ওই যে আমার 1,38,00,000 বেশি নিয়েছেন সেখান থেকে এটাতে 10 লাখ 20 লাখ 30 লাখ যা হয় ওইখান থেকে অ্যাডজাস্ট করেন, সেটাও করবে না। আবার আপনার যতটুকু ট্যাক্স নিয়েছেন ওনার, অর্থাৎ 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার 30% আবার যদি এটা লিমিটেড কোম্পানি না প্রপার্টিশিপ কনসার্ন হয় তাহলে সেখানে আবার 30% সারচার্জ আছে। তো সারচার্জ তাহলে 30% কত? 45 লাখ। এই 45 লাখও জমা দিতে হবে। আবার ওই এফডিআর এর যে রিটার্নের উপরে যে প্রফিটের উপর যে অতিরিক্ত যে ট্যাক্সটা থাকছে সেটাও জমা দিতে হবে, না দিলে আপনি রিটার্নও দাখিল করতে পারবেন না। তো এটা তো একটা রীতিমতো মানে ওই ডাকাতরা যেরকম অস্ত্রের মুখে আটকিয়ে রেখে ব্যবসায়ীদের থেকে টাকা হাতিয়ে নেয়, এটা হলো ফাইল আটকিয়ে রেখে আপনাকে মানে হাত পা বেঁধে আপনার কাছ থেকে এই টাকা নিয়ে যাওয়ার মতো সামিল। এটা বন্ধ হওয়া উচিত। জি, এটা আসলে খুবই দুঃখজনক জনাব হাতেম। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমি একটু রপ্তানির জায়গাটা আসতে চাই, কারণ রপ্তানির খারাপ সময় যাচ্ছে, আমরা পুরো অর্থ বছর ধরে দেখেছি। এবং যুদ্ধের কারণে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কি নতুন করে কোনো ধরনের ক্রয়াদেশে সমস্যা দেখছেন কিনা? আমরা যেটি কিছুদিন আগে একজন ব্যবসায়ী বলছিলেন যে রপ্তানি মানে ক্রেতারা মনে করছে, বিদেশি ক্রেতারা মনে করছে বাংলাদেশে জ্বালানি সংকট মানে আরো খারাপের দিকে যেতে পারে, সেই আশঙ্কায় তারা ক্রয়াদেশ বাতিল করছে। এই এই চিত্রটা আসলে কতটা আশঙ্কার আর কি, আপনার কাছ থেকে জানতে চাই। এই মুহূর্তে দেখেন আমাদের গত 8 মাস কন্টিনিউয়াস 8 মাস আমাদের কিন্তু এক্সপোর্ট ডিক্লাইন করেছে, এবং আগামী কয় মাস আরো ডিক্লাইন করবে সেটাও আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি। তো এরকম একটা পরিস্থিতিতে বাইরেরা কিন্তু এখন শঙ্কিত নানা কারণে। প্রথম হলো ধরেন যে এমনি আন্তর্জাতিক যে একটা সমস্যা চলছে এখন, যুদ্ধের পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাইরেরা শঙ্কিত। আবার বর্তমানে জ্বালানি সংকটের কারণেও আমরা অর্ডারগুলি প্লেস হইলে পরে সময় মতো দিতে পারবো কিনা এরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে সেখানেও কিন্তু বাইরেরা শঙ্কিত, যার ফলে তারা অর্ডার প্লেসিংটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি বলেন আমাদের কারো কাছেই 60%-এর, আমার ক্যাপাসিটির 60%-এর বেশি অর্ডার নাই। তো এই পরিস্থিতির সামনে কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। তাহলে রপ্তানি খাত কিন্তু আপনার মানে আরো বিপর্যস্ত হবে, এবং প্রতিদিনই কোনো না কোনো ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যেমন গতকালও আমাকে একজনে বলতেছে যে ভাই প্রতি মাসে আমি কন্টিনিউয়াস লস দিয়ে যাচ্ছি, আর পারছি না চালিয়ে রাখতে, মাস শেষে শ্রমিকের বেতনের টাকাটা জোগাড় করতে পারছি না, তো এইভাবে আমি আর পারবো না, আমি বন্ধ করে দিব। এখন কোন ধারায় কেমনে বন্ধ করব, শ্রমিকের পাওনা দানা কিভাবে দিব, এটা একটু আমাকে সহযোগিতা করেন। এরকম কিন্তু এই ধরনের ফোন কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি এখন আমরা। জি, আমরা আশা করব যে এই পরিস্থিতি কিছুটা, জ্বালানি তেলের পরিস্থিতি মনে হচ্ছে কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে। যদি যুদ্ধ দীর্ঘায়িত না হয় সেক্ষেত্রে হয়তো আমরা জ্বালানির জায়গাটা ধীরে ধীরে ভালো জায়গায় যেতে পারবো আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাতেম আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম তৈরি পোশাক খাতের নানান সংকট এবং তাদের আগামী বাজেটে তারা আসলে কোন ধরনের নীতি সহায়তা চান সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এরই সাথে বিরতি নিচ্ছি একটি, বিজনেস আওয়ারে ফিরব একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন পাম্পে গাড়ির লাইন দেখা গেলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানান চালকরা। সরকারের সরবরাহ বাড়ানোর ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলছে পাম্প কর্তৃপক্ষ। জ্বালানি তেলের সংকট কাটাতে সরবরাহ বাড়িয়েছে সরকার। প্রতিটি পেট্রোল পাম্পে আগের তুলনায় প্রায় 20% বেশি জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে। এর প্রভাবও স্পষ্ট রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। এখনও গাড়ির দীর্ঘ সারি থাকলেও নেই আগের সেই হাহাকার। চালকদের মতে লাইন দীর্ঘ হলেও অপেক্ষার সময় কমেছে। গড়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন বলে জানান তারা। ফুয়েল পাসের কারণে বিশৃঙ্খলা অনেকটাই দূর হয়েছে বলে মত তাদের।
এর আগে আপনার পাম্পে দাঁড়াতে হতো 2 থেকে 2.5 ঘন্টা, এখন হচ্ছে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই তেল পাওয়া যাচ্ছে। আগের অবস্থা থেকে এখন একটু ভালো মনে হচ্ছে, কারণ আজকে সিরিয়াল কম পেয়েছি। আমি 15 মিনিটে তেল নিছি, পুরো ফুল ট্যাঙ্কি তেল দিছে আমাকে। পাম্পগুলোতে তেল আসার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের চাহিদা মেটানো সহজ হচ্ছে, ভোগান্তি কমায় গ্রাহকরাও খুশি। আগে তো লাইন থাকতো, অনেক লম্বা লাইন থাকতো, তেল থাকতো না, এখন তো আপনার তেল থাকে, বেশি তেল দেয় তো, বেশি তেল দেয়। আগে তো 12 ঘন্টা 13 ঘন্টা লাগতো তেল নিতে, এখন তো মোটামুটি 9টা বাজে সিরিয়াল লাগাইছি, তো ভালো সিরিয়াল কাছে পাইছি। ওরকম একটা সিরিয়াল নাই, আগে থেকে অনেকটুকু কমছে এবং কি এখন ভালো আছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। জনবান্ধব এবং নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে প্রকল্পের ব্যয় সংকোচনে সবাইকে সচেষ্ট থাকতে বলেছেন তিনি। রোববার সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পরিকল্পনার প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। এদিন 13,445 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশাল ঋণের বোঝা, তার উপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এমন বাস্তবতায় নতুন প্রকল্প গ্রহণে সতর্ক সরকার। রোববার সচিবালয়ে দ্বিতীয় একনেক সভায় তেমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন 17টি প্রকল্পের মধ্যে 14টি অনুমোদন দেওয়া হয়েছে। 3টি প্রকল্প আরও যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগণের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টেকসই প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইশতেহার, তার যে পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। প্রতিমন্ত্রী জানান, প্রকল্পে অহেতুক ব্যয় না করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সেই সাথে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও অহেতুক ব্যয় রোধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। অনুমোদিত 14টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 13,445 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 8,089 কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে 5,340 কোটি টাকা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। জানিয়ে দিব পত্রিকার প্রধান বাণিজ্য বিষয়ক সংবাদগুলো। প্রথমে আমার কাছে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তারা সংবাদ করেছে, জ্বালানি তেলের দামের প্যারাডক্স, চড়া কর ডেকে আনছে ভর্তুকি। খুবই ইন্টারেস্টিং একটা সংবাদ তারা করেছে, যেখানে তারা বলছে যে মার্চের বিশ্ববাজারে দর বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি লিটার অক্টেনের আমদানি খরচ পড়ে 105 টাকা। সেখানে সরবরাহ সংকট এবং বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির জেরে দাম বাড়ানোর পর খুচরা পর্যায়ে প্রতি লিটার অক্টেন এখন বিক্রি হচ্ছে 140 টাকায়। এর অর্থ হলো ভোক্তাকে প্রতি লিটারে আমদানি ব্যয়ের চেয়ে 34 টাকা বেশি পরিশোধ করতে হচ্ছে। এই বাড়তি অর্থের মধ্যে 27 টাকায় আমদানি শুল্ক, ভ্যাট, উন্নয়ন চার্জ, পরিবহন ব্যয় এগুলো দিতে হচ্ছে। অর্থাৎ একটি যে আসলে সংবাদটি যেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে যে জ্বালানি তেল আমদানিতে কড়া চড়া শুল্ক রয়েছে, আমদানি শুল্ক সহ বিভিন্ন শুল্ক রয়েছে। অন্যদিকে সরকার আবার ভর্তুকিও দিচ্ছে। তো ভর্তুকি দেওয়ার আসলে যদি কর কমানো হয় সেক্ষেত্রে হয়তো ভর্তুকির পরিমাণটা কমে আসবে। এই প্যারাডক্সের কথাই তারা বলার চেষ্টা করছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে, 1 জুলাই থেকে সব কর প্রস্তাব কার্যকরের পরামর্শ। অতীতের আয়ের উপর কর হার নির্ধারণ এবং পরের অর্থ বছরের জন্য প্রস্তাবিত কিছু কর হার বাজেট ঘোষণার দিন থেকে কার্যকর করা হচ্ছে, যা ন্যায় বিচারের পরিপন্থী। অর্থাৎ বাজেট যেদিন ঘোষণা করা হয় সেদিন থেকেই কর হার কার্যকর হয়, সেটিকে 1 জুলাই থেকে অর্থাৎ পরবর্তী অর্থ বছরের শুরু থেকে কার্যকরের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যে শান্তি আলোচনা সেটি ভেস্তে গেছে, অনেকটা মানে ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যে কারণে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। যেটি বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যেই ব্রেন্ট ক্রুডের যে দাম 1.30 GMT অর্থাৎ ব্যারেল প্রতি 106
টাকা $6, সেটি আরও কিছুটা বেড়েছে। দৈনিক বণিক বার্তা বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ইউরিয়ার দাম বেড়েছে 70%। এটি আসলে একটি যুদ্ধের প্রভাব, সব ধরনের পণ্যেরই দাম বেড়েছে অনেকটা, তার মধ্যে ইউরিয়ার দাম সবচেয়ে বেশি বেড়েছে এমনটা সেরকম করেছে। আমরা শেয়ার বাজারের খবর জানবো এবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে নেতিবাচক ধারায় লেনদেন চলছে। এখন পর্যন্ত BSE-X ইন্ডেক্স 7.2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,308 পয়েন্টে। DSE সরিয়া ইন্ডেক্সের অবস্থান 1058, কমেছে 7.01 পয়েন্ট। DS30 2019-এ অবস্থান করছে, সেটিও 7 পয়েন্টের কিছু কমেছে। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 784 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 118টির দাম বেড়েছে, 198টির দাম কমেছে এবং অপরিবর্তিত আছে 73টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। প্রথমেই জানাবো মুদ্রার দরদাম। মার্কিন ডলার 122 টাকায় কিনে 123-এ বিক্রি করা হচ্ছে। ইউরোর কেনা দর 141, বিক্রয় 145। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকা 60 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা 20 পয়সা, বিক্রয় 33 টাকা। ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট সোনা 2,46,926 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি। 21 ক্যারেট 2,35,000 টাকার কিছু বেশি। 18 ক্যারেট 2,02,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,64,520 টাকায় প্রতি ভরিতে। রূপার দাম। 22 ক্যারেট রূপা 5,715 টাকা প্রতি ভরি। 21 ক্যারেট 5,423। 18 ক্যারেটের দাম পড়ছে 4,666 এবং সনাতন বা পুরনো রূপা বিক্রি হচ্ছে 3,499 টাকায়। দিব আরও একটি বিরতি, ফিরব একটু পর। স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর গুলশানে 4th বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি ফোরাম শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনি পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমরা এখন তো প্রায় 1200-1500 মেগাওয়াট আমাদের লোডশেডিং শুরু হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসবো, লোডশেডিং থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হচ্ছে আগামীকাল। সব বাধা এবং কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কেন্দ্র পরিচালনার জন্য 52 জন বিশেষজ্ঞ সফলভাবে লাইসেন্স অর্জন করেছেন, যাদের মাধ্যমে অর্জিত হবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আহমদুল হক রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং বা ফিজিক্যাল স্টার্টআপ কার্যক্রম। দীর্ঘ প্রস্তুতি ও প্রযুক্তিগত যাচাই বাছাই শেষে শুরু হয় এই যাত্রা। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী খন্দকার মাহবুব আনান। তিনি জানান, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোড করার কাজ শুরু হবে। ফুয়েল লোডিং শুরু হলে এটা 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days, 2-4 মেগাওয়াট করতে করতে it will take around 2 months. Let's say middle of August or 3rd week of August আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে রাশিয়া থেকে আসা প্রতিনিধি দল। প্রকল্পটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক। পরিকল্পনা অনুযায়ী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা।
52 জন লাইসেন্সপ্রাপ্ত বিশেষজ্ঞ এবং রাশিয়ার লাইসেন্সধারী অপারেটরদের সমন্বয়ে বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হবে বলে জানা গেছে। শীঘ্রই অসহনীয় লোডশেডিংয়ের হাত থেকে বাঁচবেন এমন আশা রূপপুরবাসীর। আশায় বুকবাদী রয়েছে, দেশের স্বস্তি ফিরে আসবে। কারেন্টের জন্য মিল কারখানা ইত্যাদি ইত্যাদি সব বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের মধ্যে আছি, মানে আগামীতে আমরা এটার থেকে নিষ্কৃতি পাবো, এটাই আমাদের আনন্দ। আল্লাহর রহমতে আগামী 28 তারিখে যদি এটা চালু হয়ে যায় তাহলে আমরা সবাই শান্তিতে বা স্বস্তিতে বসবাস করতে পারবো। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতিটা পূরণ হবে ইনশাআল্লাহ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসকও। বর্তমানে বৈশ্বিক যে সংকট রয়েছে বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুতের, আমরা আশা করি এটি উৎপাদন প্রক্রিয়ায় গেলে এই অঞ্চল সহ বাংলাদেশ অত্যন্ত ভালো একটি বিদ্যুতের সোর্স পাবে। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া শুরু হলে চাহিদার বড় একটি অংশ পূরণ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা হঠাৎ থমকে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আবারও দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি ব্যাহত হওয়ায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া শেয়ার বাজারেও লক্ষ্য করা যাচ্ছে সূচকের নিম্নমুখী প্রবণতা। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।